আজকে ১ সপ্তাহ ধরে খুবই ইঁদুরের উপদ্রব। দেখার পর পরের দিনই একদম এই যে এখানে ইঁদুরের একদম মাটি উঠছে। আমি এবং আব্বু সকালবেলা ধান একদম পুকুর থেকে উঠায় এখানে একদম চুলা টুলা থেকে শুরু করে সবকিছু রেডি টেডি করছে। তো বৃষ্টির কারণে আবার সবকিছু উঠানো আচ্ছা শেয়াল, দুইটা শেয়াল আসে একদম যে আমাদের যে খাঁচাটা আছে, তো সেই খাঁচাটা উঠায় একদম আমাদের দুইটা হাঁসের বাচ্চা নিয়ে গেছে জানো। আমার পিছনে যে ভাঙাটা আছে না, বন্যার সময় যখন বৃষ্টি হয় তো তখন এটা ভাঙা গেছিল, তো এইখান থেকেই শেয়াল আসে নিয়ে যায়। तेरा तो गेम बजाना पड़ेगा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে 10টা। তো বরাবরের মতো আমি আজকেও খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটু বই পড়লাম। তবে আজকে একটু আমাদের সবারই একটু মন মেজাজ খারাপ। তোমাদেরকে হয়তো আমি আগের ব্লগে অনেকবার বলেছি যে এখন হচ্ছে আমাদের পরিবারে একটু ক্রাইসিস যাচ্ছে, কেননা আমার আব্বুকে অফিস থেকে ছুটি দিয়েছে, অফিসে কাজ নাই। তো কালকে আবার কি হয়েছে, আব্বুকে অফিস থেকে ডাকছিল যে 8:15 যেতে বলছে। তো আমরা হয়তো খুশি ছিলাম যে হয়তো আব্বুকে আবার জয়েনিং দিবে। তো এই জন্য আমি আম্মু সবাই একটু খুশি ছিলাম যে অনেকদিন পর যেহেতু আব্বু আবার কাজে ফিরতেছে, তো এখন হয়তো একটু আমাদের ফ্যামিলির কষ্ট একটু ঘুচবে। কিন্তু পরে গিয়ে দেখি যে আব্বুকে অফিস থেকে একদম পার্মানেন্ট বাদ দিয়ে দিচ্ছে। যে তারা নাকি বলছে যে যেহেতু অফিসে কাজ নাই, আর আব্বুকে প্রায় 4 মাস হতে চললো আব্বুর এই ছুটি বাসায় থাকতে। তো ওরাও বলতেছে যে আমরা আপনাদেরকে তো আর ইয়া বের করে দিতে চাইনি, বিধায় তো আপনাদের 4 মাস আপনারা, যেহেতু গার্মেন্টসে চাকরি করে আব্বু, তো গার্মেন্টসে থাকা সত্ত্বেও আব্বুদেরকে কিন্তু অর্ধেক বেতন দেওয়া হতো। যে আমরা তো আব্বুদেরকে নাকি বুঝিয়ে বলছে তারা যে আমরাও চাইছিলাম যে আপনাদেরকে না ছাড়তে আপনাদের মতো, কারণ আমার আব্বু মনে হয় যে 10, 11, 12 বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করে। তো যে আমরাও চাইছিলাম না যে আপনাদের মতো অনেক পুরনো শ্রমিকদেরকে বের করে দিতে, কিন্তু এজন্য তো 4 মাস ধরে আপনাদেরকে আমরা টাকাও দিয়ে আসছি। কিন্তু এখন যেহেতু আমাদের কোনো কাজেই আসতেছে না, তো তাহলে আর আপনাদেরকে আশ্বাস দিয়ে লাভ কি, বা আমরাও আর কোথা থেকে টাকা দিব। তো এই জন্য আব্বুকে পার্মানেন্ট একদম অফিস থেকে বাদ দিয়ে দিছে। তো এই জন্য সবারই একটু মন খারাপ। কেননা তোমরা হয়তো আগে থেকেও জানো, যারা আমার ভিডিও দেখো, যে আমি বলেছি যে আব্বুই হচ্ছে আমাদের পরিবারের একমাত্র আর্নিং সোর্স, এবং আব্বুই একমাত্র আমাদের পরিবারের ইনকাম করে। তো সেই টাকা দিয়ে আমরা সবাই চলি। আর আব্বুকে যেহেতু বের করে দিয়েছে, তাও আব্বুকে একটা টাকা দিয়েছে, কিন্তু ওই টাকা দিয়ে আর কতদিন চলে? কারণ একটা গ্রামে প্রবাদ আছে যে বসে বসে খেলে রাজার যে রাজভান্ডার সেটাও নাকি শেষ হয়ে যায়। তো সেখানে 1 থেকে 1.5 লাখ টাকা কি এমন? আর আমরা যেহেতু পড়াশোনা করি 3 ভাই বোন, আমাদেরকেই তো মাসে প্রায় 10,000-এর মতো টাকা লাগে। তো সেই টাকাটা কোথা থেকে আসবে? আর আমাদের তো এক্সট্রা কোনো আর্নিং নাই। আমার ওই আব্বুর চাকরির যে বেতন সেটাই ছিল আমাদের পরিবারের চলার একমাত্র শক্তি, এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া থেকে আমাদের অসুখ বিসুখ, তারপরে আমাদের আরো যে কাজ টাজ করা হয় সেগুলা করি। তো এই জন্য একটু সবারই মন খারাপ যে এখন কি হবে আমাদের। তোমরা হয়তো বলবে যে আমি কেন কোনো কাজ করি না, কারণ আমি আব্বুকে কালকেও বলেছিলাম যে যেহেতু আব্বু এখন আমাদের একটু পরিবারের সমস্যা চলতেছে, যেমন আমার ভাইয়েরও আবার জুলাই থেকে পরীক্ষা, ও এইচএসসি পরীক্ষা দেবে। আমার বোনও আবার ক্লাস 4-এ পড়ে এবার, তো আমি এবার অনার্স থার্ড ইয়ারে নতুন। তো আমি আব্বুকে বললাম যে আব্বু যেহেতু এখন এরকম অবস্থা, তো আমি নাহলে কোনো একটা চাকরিতে ঢুকি। তো আব্বু বলতেছে যে এই জন্য কি তোকে আমি পড়াচ্ছি কষ্ট করে এরকম আহ, ইয়া চাকরি করতে? আমার আব্বু সবসময় আমাকে নিয়ে অনেক আশা করে আর চায় যে আমি যেন একটা ভালো কোনো চাকরি করি। তো এই জন্য আব্বু আর কি আমাকে দিচ্ছে না, যে এতদূর যেহেতু আসছিস আর অনার্সটা কমপ্লিট কর। তো আর পড়াশোনা যেহেতু আমি চাকরির পরীক্ষাও দিচ্ছি, যে বলতেছে যে এইভাবে যদি কোনো একটা চাকরিতে ঢুকিস, তো তাহলে আর পড়াশোনার যে ইচ্ছাটা সেটা থাকবে না, তখন আর হয়ে ওঠে না। কারণ আর এগুলা যেহেতু গার্মেন্টসের চাকরি বা প্রাইভেট যে কোনো চাকরি হোক, সেখানে অনেক চাপ থাকে। তো অনেক রেয়ার আছে যারা খুব কমই এরকম চাকরি করার পরেও পড়াশোনা এবং টা চালিয়ে যায়। তো এই জন্য আব্বু আমাকে দিচ্ছে না। তো এখন হয়তো আমাদের সবারই একটু সমস্যা চলতেছে যে কি করবে আব্বু। আর একটু মন খারাপ সবারই, যে এতদিন ধরে, আজকে না হলেও আব্বু 12 বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করতেছে, তো হঠাৎ করে এভাবে এটা অ্যাকসেপ্টই করতে পারতেছি না আমি। তো মূল প্রসঙ্গে চলে যাই। তো আজকের ব্লগটা মূলত কি নিয়ে? তো আজকে আমাদের আম, খুব একটা কাজের দিন, মানে কাজ করতে করতে একদম অবস্থায় শেষ হয়ে যাচ্ছে। আম, তো আমাদের ঘরে যেহেতু আমরা আব্বু চাকরির পাশাপাশি কৃষিকাজও করতো, তো আমরা যেহেতু বাসায় যে ধান আছে সেগুলো দিয়ে আমরা একদম চাল একদম মানে বাসা থেকেই করি,
ধান সিদ্ধ থেকে শুরু করে শুকানো তারপরে বানানো সবকিছু আমরা যেহেতু গ্রামে থাকি এগুলো আমরা গ্রামেই করি। তো কমপক্ষে চালটা তো বাড়িরই খাই, তো এই জন্য হয়তো একটু কম লাগে, তরকারিটা জাস্ট কেনা লাগে। তো আমরা অনেকগুলা উসাইছিলাম এর আগে, যখন এর আগের বার গ্রীষ্মকালে উসাইছিলাম, কিন্তু হঠাৎ করে না আমাদের ঘরে খুব ইঁদুরের উপদ্রব। ইঁদুরের উপদ্রব বলতে এমন উপদ্রব, আমরা প্রায় 12-13টা বস্তা একদম রাখছি, যে এগুলা যখন আমাদের আগের যে চালগুলা যেগুলো আমাদের আমরা নিয়ে আসছি একদম, যেগুলা প্রসেস করার পর, তো ভাবতেছি যে এগুলা যখন শেষ হবে তখন হয়তো ওগুলা করবো। ওগুলো আমাদের মানে ভবিষ্যতের জন্য আমরা জমায় রাখছিলাম, যে এগুলা শেষ হওয়ার পর ওগুলা। কিন্তু এই ইঁদুরের যে এতই উপদ্রব হয়েছে আমাদের পুরো বাসায়, যে কি বলবো আর। তো কোনোভাবেই আর সেগুলা রাখানো যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাই যে কিরকম ইঁদুরের উপদ্রব। শুধুমাত্র যে আমাদের ধানের উপর যে ইঁদুরের উপদ্রব সেটা না, আমাদের পুরা রুমে একদম, আমাদের বারান্দা থেকে শুরু করে সবখানে ইঁদুরে। এই যে আমার পেছনে যে আমাদের যে শোকেসটা, এই শোকেসটা হচ্ছে আগে এখানে ছিল, তো এখান থেকে অনেকটা আগায় নিয়ে আসছে, কারণ আমাদের ইঁদুর একদম আমাদের শোকেজের ভিতরেও ঢুকে একদম আমাদের সমস্ত দুই একটা কাপড়ও একদম কাটছে। তো এই জন্য আজকে মিনিমাম আজকে 1 সপ্তাহ ধরে খুবই ইঁদুরের উপদ্রব, যে আব্বু একদম ওষুধ টষুধও নিয়ে আসছে, তাও কোনোভাবে ইয়া করা যাচ্ছে না। এমনকি আব্বু একদিন পানিও লাগাইছিল, যে মোটর দিয়ে পানি দিয়ে যে আজকে ইঁদুরটাকেই দেখবে। তো যখন মোটরে পানি লাগাইলাম, আমরা সবাই ছিলাম, তো কতগুলা যে গর্ত করছে, যে একদিক দিয়ে পানি ঢুকাচ্ছে একদিক দিয়ে বের হচ্ছে। তো এই জন্য শেষমেশ আব্বু ট্যাবলেট নিয়ে আসছে ইঁদুরকে মারার জন্য। এই যে পুরা একদম মাটি ওঠায় শেষ করছে এগুলো। তো প্রথম একদিন ইঁদুরের ওষুধ আনছিল, তো একটা না দুইটা মনে হয় মারা গেছিল, যেগুলো আমার রুমে ছিল, আর আমাদের আমার দাদির রুমে সেখানেও ছিল। তো আমরা ভাবছি হয়তো ইঁদুর শেষ মারা গেছে, কিন্তু পরে 2-3 দিন পর আমরা আবার আগের সুকেশ টুকেশ যেখানকার জায়গা সেখানে সবকিছু আগের মতো গোছায় রাখছি। ওমা পরে দেখি যে হঠাৎ একদিন পর আমি ওই দিন দেখি যে আবার আগের মতো ইঁদুর একদম মাটি উঠেছে। যে কি আর বলবো, যে এই জন্য আব্বু আবার প্রতিদিন মাটি উঠাচ্ছে, আর আবার যদি কাপড় কাটে তাহলে তো অবস্থাই শেষ, তাই না? তো এই জন্য আব্বু এখন বলতেছে যে দেখি কতদিন ইঁদুরকে তাড়াতে পারি। হ্যাঁ, তো অন্য প্রসঙ্গে গেলাম। তো ওই সেই আমাদের ইঁদুর আমাদের আমার রুমে, আমার যে রুম আমি যে রুমে থাকি, তো সেই রুমে ধানগুলা আমাদের ছিল, যেহেতু এখন আমাদের বাড়িতে কাজ চলতেছে এখনো কমপ্লিট হয়নি যে আলাদা রুমে রাখবে, এই জন্য আমার রুমে রাখছে। তো সেখানে এমনই ইঁদুর কাটছে, প্রায় আমাদের 5 কেজি ধানের মতো ধান একদম খায়াটা একদম গর্ত টর্ত করে শেষ। তো এই জন্য আম্মু বলতেছে যে যেহেতু বাড়িতে এখন ইঁদুরের উপদ্রব আর কমতেছে না, দিন দিন বাড়তেছে, ওগুলাই আগে যেগুলো ছিল সেগুলোই এখনো মারা যায়নি, তো দিন দিন যদি ওগুলা থাকে তো আরো দিন দিন উপদ্রব বাড়বে। তো এই জন্য আম্মু বলতেছে দেখি যে ধানটাই আগে সিদ্ধ করে আগে চালটাই নিয়ে আসি, যেহেতু আমাদের চালও প্রায় শেষ হয়ে যাচ্ছে। সেই আমাদের আগের যে জ্যৈষ্ঠ মাস আবার বৈশাখ মাস আসলো, সেই জ্যৈষ্ঠ মাসের সময় আমরা ধান শুকাইছি, সেগুলাই আমরা খাচ্ছিলাম এতদিন। তো এখন আবার সেই ইয়াগুলার ধানগুলো আমরা ভিজাইতে দিছি পুকুরে। তো আমরা সে আজকে 3-4 দিন হলো আমরা ধান যে পুকুরে আগে ভিজাতে দিতে হয়, তো তাছাড়া তো আর ধান সিদ্ধ করা যায় না, আর চালটাও বের হয়ে আসে না। তো যারা এসব প্রসেস জানে গ্রামে থেকে তারা জানে। তো এই জন্য আমরা যেদিনের কথা আমাদের ইঁদুর প্রথম দেখতেছি যে ধান ওরকম ভাবে খাইছে, তো ওই দিনে আব্বু আমি সহ পুকুরে, আমাদের যে পুকুর আছে, তো সেখানে ভিজাই দিয়ে আসছি। তো আমাদেরকে কিন্তু কালকে বা পরশুদিনে আমাদের ধান উঠানোর কথা ছিল, কিন্তু এই আকাশটা আমাদের সাথে লাগছে। তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে জবে থেকে আমি ব্লগ স্টার্ট করেছি এই বৃষ্টি আমার সাথে লাগে পড়ছে, যেদিনে ব্লগ করি সেদিনে বৃষ্টি হবে। আজকেও বরাবরের মতো আকাশ লাগছে। আমরা একদম সবকিছু একদম আম্মু, কালকে আমাদের ধান সিদ্ধ করার কথা ছিল, একদম খড়ি টড়ি সবকিছু রেডি করা ছিল। তো জাস্ট আমরা আজকে করব সকাল থেকে, যেহেতু 12-13টা বস্তা একদম সিদ্ধ করতে হবে। তারপর আমাদের এখানে যে ইয়া আছে, মাঠ আছে আমাদের বাজারে, সেখানে নিয়ে যেতে হবে, সেখানে শুকাতে হবে, আর ধান যেহেতু তো শুকাতে তো হবেই। তো আমরা একদম সব প্ল্যান করে রেখেছিলাম যে কালকে সিদ্ধ করব, তো রাতে একদম বৃষ্টি আসে, সব আমাদের খড়ি টড়ি সবকিছু একদম ভিজায় দেয়, তো এজন্য আর হয় না। তো আজকে একদম সকাল থেকে এজন্য সবকিছু কাজ রেডি টেডি করতেছে, আমিও পড়াশোনা করলাম, আম্মু রান্না বান্না কাজ শেষ, আব্বু একদম পুকুর থেকে দেখলাম যে ধানের বস্তা উঠায় রাখছে। তো যেহেতু ভেজানো ছিল, তো ধানের বস্তাটা একটু উঁচু জায়গায় রাখছে, যাতে যে পানিটা, ভেজানোর পানিটা সেটা যেন নিংড়িয়ে যায়। তো যে জন্য মানে আমরা যেন বস্তাটা নিয়ে আসি একদম উঁচু জায়গায় নিয়ে আসে, সেখানে ডেস্কিতে ঢালতে পারি, এবং যাতে সুবিধা হয় আর পানি পরবর্তীতে দিতে হয়। তো এই জন্য রাখছি। তো দেখি যে আবার আজকে এমন আকাশ লাগছে যে এই মুহূর্তে মনে হয় পানি চলে আসবে। তো এই জন্য আমি রুমে ভিডিও করতেছি, আর এত পরিমাণে ঘামতেছি যে বাইরে যেহেতু
আকাশ লাগছে আর খুবই গরম। আজকে তো বৃষ্টি আসবেই। আর যেহেতু এখন বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় এখনো হয়নি, একদিন এমনি জাস্ট একদিন পানি হয়েছে, তো হয়তো বৃষ্টি আসবে। তো এই জন্য বলতেছি যে আমরা তো হঠাৎ করে প্ল্যান করি না যে আমরা আজকেই করব, কিন্তু কি আর করার, যে এই ইঁদুরটাই তো আমাদের এরকম করলো। আর ইঁদুরের উপদ্রব যেহেতু বাড়তেছেই, তো এই জন্য আমরা ভাবলাম যে এই ধানের ইয়াটাকেই আগে শেষ করি, তো তারপর দেখা যাক। এই যে আমার রুম থেকে নিয়ে আসার পর আব্বু, যেহেতু রুমে খুব অত্যাচার বেড়ে গেছিল, তো এই জন্য আব্বু বারান্দায় এসে রাখছে। তো একদিন রাখার পর পরের দিনই একদম এই যে এখানে ইঁদুরের একদম মাটি উঠছে, তো এখানে বাদ দেই। তো তারপরে আবার এই যে আমাদের একটা চকি আছে আমাদের বারান্দায়, তো সেখানেও একদম এরকম উঠাইছে। তো এই জন্য খুবই বেহাল অবস্থা ইঁদুরের জন্য আমাদের। বৃষ্টি তো আজকে আসবেই, কারণ যে লেভেলের গরম, আর যেরকম আমি ঘামতেছি, খুবই একদম মানে খুবই গরম। আম্মু রান্না বান্না করা শেষ, ওরা এখন খাচ্ছে। তো আমরা এখন রেডি, যে দেখি আকাশের উপর নির্ভর করবে যে আমরা আজকে ধান সিদ্ধ করতে পারবো কি। তো আমি এখন আমাদের উঠোনে চলে আসছি। তো কালকে আবার আম্মু এখানে একদম চুলা টুলা থেকে শুরু করে সবকিছু রেডি টেডি করছে, তো বৃষ্টির কারণে আবার সবকিছু উঠানো লাগছে। এই যে এগুলা, যেহেতু ধান আমরা সিদ্ধ করব, তো এই জন্য বাসার যে পাতা টাতা থেকে শুরু করে এগুলাই যেহেতু অনেকগুলা, আর খড়ি তো অতগুলা ইয়া করা পসিবল না, এই জন্য আম্মু, বৃষ্টি যেহেতু, তো এই জন্য আম্মু আবার এগুলা ঢাকায় রাখছে যাতে বৃষ্টি না পড়ে, প্লাস্টিক দিয়ে রাখছে। তো এখন আমরা আজকে সিদ্ধ করব কিনা সেটা নির্ভর করতেছে আকাশের উপর। যদি বৃষ্টি আসে তাহলে তো আবার খড়ি ভিজে যাবে, তখন আবার তো অসম্ভব না। এই যে হচ্ছে আমি এবং আব্বু সকালবেলা ধান একদম পুকুর থেকে উঠায় রাখছি। তো যেহেতু ধান সিদ্ধ করতে হয়, তো এই জন্য 3 দিন বা 4 দিন ধান ভিজিয়ে রাখতে হয়। তো এই জন্য ভিজিয়ে রাখা শেষ, সকাল থেকে আমরা প্রিপারেশন নিয়ে আসি যে সবকিছু করবো, তো এই আকাশটা আবার আমাদের সাথে এরকম শুরু করে দিছে। এই যে হচ্ছে সর্বমোট হচ্ছে আমরা 11টা আজকে ধান সিদ্ধ করব। এখন অপেক্ষা করতেছি যে আকাশটা কিরকম হয়। হঠাৎ করে মাঝপথে গিয়েও তো আবার যদি আমরা ধান সিদ্ধ করতে বসে বৃষ্টি চলে আসে, তো তখন তো আবার বৃথা, কেননা আজকে ধান সিদ্ধ করা শেষ হলে আজকে আমাদের আবার মাঠে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আবার 2-3 দিন ধরে ধান শুকাতে হবে। তারপরে হচ্ছে ধান সিদ্ধ হলে আবার মিলে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে ধান ভাঙানোর পর বাসায় এসে আবার ধানের যে টিয়া থাকে, কি বলে, গুঁড়া টুড়া, সেগুলো আবার আলাদা করে তারপরে বস্তায় রাখতে হবে। তো এই জন্য আমরা একদম ফুল রেডি। এখন নির্ভর করতেছে বৃষ্টির উপর, যদি বৃষ্টি আসে তাহলে আজকেও হবে না আমাদের ধান সিদ্ধ করা। তো দেখি। তো এখন তোমাদেরকে আমি আরেকটা কথা বলি। তো আমি যে তোমাদেরকে বলি যে আমার যেহেতু সময় কাটে হচ্ছে হাঁসের বাচ্চা এগুলাকে দেখে, আর আমাদের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, তাও খুবই মনটা খারাপ। এতদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমাদের মোট 20টা হাঁসের বাচ্চা ছিল। তো 20টা হাঁসের বাচ্চার পর দেখার পরেও, মানে এই শিয়াল আর বেজির যে অত্যাচার তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, কি লেভেলের যে অত্যাচার তোমাদের বলতে বুঝাবো না, যে একটু আড়াল হলে মানে আমরা আমাদের যে ইয়াটা ছিল, ওই যে আমার পিছনে হাঁস মুরগি ঢেকে রাখার যে ইয়াটা, তো সেখানে আমরা ঢাকিয়ে রাখছিলাম। তো সেখানে একদম, আমরা সব সময় তো আর এইদিকে থাকা পসিবল না, তো যে যার কাজ করে, আব্বু আম্মু তাদের কাজ নিয়ে ব্যস্ত। আমি আবার কখনো বাইরে যাই, একটু হাঁটে আসি বা একটু বই পড়ি রুমে। সবসময় তো আর এইদিকে থাকা পসিবল না। তো যখন এক কথায় আমরা ফ্রি থাকি, তো তখন পুকুরে সারে দিয়ে এখানে পাহারা দেই। আর যখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে, তো তখন ওই যে ইয়াটা দিয়ে, বাঁশের ইয়াটা দিয়ে ঢেকে রাখি। তো কি হয়েছে, পরশুদিন পরশুদিন আমি, সবাই আমরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলাম, আমি বাসায় ছিলাম। তো আমি একটু এদিকে আসি, তো আসে দেখি যে শেয়াল, 2টা শেয়াল আসে একদম, যে আমাদের যে খাঁচাটা আছে, তো সেই খাঁচাটা উঠায় একদম আমাদের 2টা হাঁসের বাচ্চা নিয়ে গেছে, জানো। তো এই জন্য খুবই খারাপ লাগতেছে। এই জন্য এখন আমরা যে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো একদম আমাদের রুমে একদম ঢাকায় রাখি, কেননা এভাবে 20টা বাচ্চা থেকে এখন আমাদের 9টা, তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে অসুখ ধরছিল। তারপরে তো তার মধ্যে প্রায় 7টা না 8টায় মনে হয় শিয়াল আর বিজি নিয়ে গেছে, আর 2-3টা তো অসুখে মারা গেছে, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। তো এজন্য এখন খাঁচা একদম পুরো ফাঁকা, সবকিছু একদম রুমে আটকায় রাখছি। কারণ এভাবে বড় হয়ে অন্যের হক করার তো মানে নেই, তাই না? এত কষ্ট করে সারাদিন ওদেরকে দেখি, খাওয়াই, তারপরে হচ্ছে ছোট থেকে বড় করি, যেরকম করে একজন মা যেমন বাচ্চা বড় করে, ঠিক সেরকম ভাবে এগুলা হচ্ছে মানে বাচ্চা ফোটানো বাচ্চা, এগুলা মেশিনে ফোটানো বাচ্চা, যেগুলো বাসায় বাসায় করে মাথায় করে নিয়ে এসে সেখান থেকে নেওয়া। তো এগুলা তো আর যে একদম কৃত্রিম, একদম প্রাকৃতিক উপায়ে যে হাঁসের বাচ্চাগুলা
যেভাবে ফুটায়, তো সেভাবে তো আর না। তো এই জন্য একদম সে যত্ন সহকারে ছোটবেলা থেকে আমাদের ফিড টিট থেকে শুরু করে ওরকম ভাবে মানুষ করতে হয়। তো আমাদের শুরু থেকেই এরকম, আমাদের বাচ্চা কাচ্চা ছোটবেলায় কিছু হয় না, যখনই একটু ইয়া হয়ে যায় তখনই নিয়ে যায়। তো আমাদের হাঁসের বাচ্চা প্রায় বড় হয়ে গেছে, আর 1 মাস বা 15-16 দিন গেলেই একদম বিক্রি করার উপযুক্ত হবে। তো এখন এরকম অবস্থা শুরু হয়েছে। তো এই জন্য তোমাদেরকে আবার আমি আমাদের যে মুরগির যে বাচ্চাগুলো ছিল ছোট ছোট সেগুলো একদম অসুখে মারা গেছে। আর এখন আবহাওয়াটা খুব খারাপ না, আমরা সবাই একটু অসুস্থ, আমারও জ্বর সর্দি, আমার বোনেরও অবস্থা শেষ, একদম শুকায় শেষ একদম। প্রায় আজকে 7-8 দিন ধরে হচ্ছে ওর জ্বর, মাথা ব্যথা আর বমি একদম খুবই। ডাক্তার দেখাইছে তাও কাজ করতেছে না, আবার ওর পরীক্ষার চাপ, ওর প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই জন্য সেও একটু ব্যস্ত। এই যে আমার পিছনে যে ভাঙাটা আছে না, বন্যার সময় যখন বৃষ্টি হয় তো তখন এটা ভাঙে গেছিল, তো এইখান থেকেই সে আলাসে নিয়ে যায়। এখান থেকেও না, যেহেতু এদিক পুরো ফাঁকা, কোনো বাসা টাসা নাই, তো যে কোনো একদিক, এই দিক দিয়ে যে কোনো একদিক দিয়ে আসে নিয়ে যায়। এটা না হয় বাদে দিলাম, তো আমাদের খাঁচা একদম ওখানে, আমাদের যে যেখানে যেটা টং দেখাইছিলাম তোমাদেরকে আমি, তো সেই টঙই একদম আসে থাকে। তো কি আর বলবো, যদি নিয়ে যায় তো সেখানে তো আর কিছু করার নাই। এই যে আমাদের পিছনে আবার কতগুলো হাঁস, এগুলাকে আবার নিয়ে যায় না, শুধু আমাদের গুলাকেই দেখতে পায়, কেন যে বুঝি না আমি। তো এখন আকাশের উপর নির্ভর করতেছি, আম্মু আমি টামি সবাই রেডি। এখন যদি আকাশটা তোমরাই দেখো, আজকে হয়তো বৃষ্টি আসবে। তো এখন যদি বৃষ্টি না আসে তাহলে আমরা তো এখন যদি বৃষ্টি না আসে তাহলে আমরা ধান টান সিদ্ধ করব। তো আজকে আমি তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো যে কিভাবে আমরা ধান সিদ্ধ করি গ্রামে, তারপরে হচ্ছে ধান সিদ্ধ করে একদম চাল বের করি। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখি যে বৃষ্টি আসে কিনা। তো শিয়ালের অত্যাচারের কারণে আমরা এই যে রুম আছে এখানে একদম হাঁস টাস ঢাকায় রাখছি। তো যখন একটু ফ্রি টাইম থাকি, আমি একটু যখন বসে থাকি, তো একদম পাহারা দেওয়ার পরে তখন হাঁসগুলোকে একটু পুকুরে ছেড়ে, যেহেতু পানি জিনিস পানিতে না দিলে কি আর হয়। তো এখন আবারও রুমে আসলাম, খুবই গরম একদম, কি আর বলবো, এই জন্য ফ্যান ছাড়তে বাধ্য হলাম। তো এখন আমরা যেহেতু আকাশের উপর নির্ভর করে বসে আছি যে আকাশ কি হয়, তো এই জন্য আমি একটু রুমে আসলাম এখন, যেহেতু আমি একটু আমার খুব চুল উঠতেছিল কয়েকদিন ধরে, তো এই জন্য আমি একটা বাসায় তেল বানাইছি। তো সেই তেলের ভিডিওটা একদিন দিব তোমরা যদি চাও। তো আজকে হচ্ছে আমার তেল ডে। কাল পরশুদিন যেহেতু আমি চুল কাটাইছি, তো চুল বড় ছিল, তো এই জন্য তেলটা দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু কাজ করব, আর আজকে যেহেতু প্রতিদিন গোসল করতে হয়, তো আজকে আমি তেলটা দিব। তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আব্বুর সামনে আমি একটু কথা বলতে লজ্জা পাই, কেননা আমি আম্মুর সাথে বেশি ফ্রি। তো আমি ওইখানে না ভিডিও করতেছিলাম, তো আমি আবার লক্ষ্য করি না যে আব্বু বসে আছে। আব্বু আবার আমাদের টং যে আছে সেখানে বসেছিল, তো পরে আবার আমি কথা বলতেছিলাম অনর্গল, তো দেখতেছি যে আব্বু দেখতেছি, এই জন্য ওখান থেকে আর বেশি কথা বললাম না, চলে আসলাম। বলা হয় না যে যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। আমি কিন্তু জানছিলাম না যে এখানে আব্বু বসেছিল। তো আব্বু কিছু বলে না, আব্বু সাপোর্ট করে, কিন্তু আমি আব্বুর সামনে গেলে নার্ভাস হয়েছে। তো এই জন্য তেল দিচ্ছি, আমি এই তেলটা দিই সপ্তাহে 2 দিন বা একদিন, শুক্রবার। এই তেলটা দিয়ে আমার অনেক উপকার হয়েছে, একদম চুল টুল ওঠা থেকে শুরু করে একদম, আমার চুল পাকাও ছিল সেই পাকাটাও কমে গেছে। তো তোমরা যদি চাও যে আমি এটার রেমেডিটা দেই, তো অবশ্যই কমেন্ট করো। একে তো ব্যবসা গরম উঠছে, তার উপর আবার তেল দিলাম, জানি না আজকে কি হবে। আর হয়তো আকাশটা একটু ভালো হয়েছে, একটু রোদ উঠছে মনে হয়। তো আম্মু বলতেছে যে আরেকটু দেখি, যে যেহেতু আকাশ বলা যায় না, যেহেতু এখন বৈশাখ মাস, কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে একমাত্র উপরওয়ালাই জানে। তো বলতেছে যে দেখি, একটু খাওয়া দাওয়া এখনো সকালবেলা জাস্ট রান্না বান্না আম্মু কমপ্লিট করলে, এখনো কেউ কিছু খাই নাই। বললো যে খাওয়া দাওয়া করো, দেখি যে আর ধান সিদ্ধ করা তো আর ক্ষণিকের বিষয় না, যেহেতু 11টা থেকে 12টা অবস্থা অনেক সময় লাগবে আমাদের। এমনও গেছে যে আমরা একদম সকাল থেকে ধরছি একদম রাত অব্দি গেছে আমাদের ধান ইয়া করতে। তো ওটার জন্য অপেক্ষা করতেছি। তো তোমাদেরকে আমি বললাম না যে আমাদের এদিকে শিয়ালের খুবই অবস্থা, মানে খুবই উপদ্রব, দেখে শুনে একদম, মানে রাত্রেবেলা তো আমাদের এই যে আমাদের দরজা, বাসার এই দরজার ওইদিকে পর্যন্ত আসে, যেহেতু এদিকে কোনো বাসা নেই, আমাদের বাসাটাই আছে। কি আর করব, বাসা তো আর রেখে চলে যেতে পারবো না। তো আমাদের যেহেতু তোমাদেরকে বলছিলাম যে আমাদের দুটো ছাগলের বাচ্চা অবশ্য তোমাদেরকে দেখাইলাম, ওরা হচ্ছে আমার বাচ্চা। তো এই জন্য ওদেরকে সব সময় বাসায় এইভাবে দরজার একদম লাগায় রাখতে হয়, যারা ওরা সবসময় আবার ওইদিকে আমাদের পুকুরের ওইদিকে যায়, তো ওইদিকে তো শিয়াল হচ্ছে মেইন উপদ্রব। তো এই জন্য
সবসময় ওদেরকে দেখে রাখতে হয়, কখন যদি বাসা থেকে বের হয় তাও দেখে রাখতে হয়, সবসময় বাসা আটকায় রাখি। এজন্য আব্বু আবার আমাদের যে ভুট্টা ক্ষেত আছে সেখান থেকে আবার ভুট্টা পাতা নিয়ে আসছে, মানে যখন যেটা খায় সেটা রাখতে দিছি। আর যখন একটু, যেহেতু বাচ্চা এখনো মায়ের দুধ খায়, আর যখন চেঁচায় বা সময় হয় তখন ওর মা আবার ওইদিকে আছে, ওর মার কাছে নিয়ে যায়। তো এই তো। তো এখনো আমি কিছু খাইনি সকাল থেকে, তো এখন একটু খাবো। খাওয়ার পর হয়তো কাজ, আমাদের যে ধান সিদ্ধ করা সেটা করব। তো দেখি আজকে আম্মু কি রান্না করছে। ও, আম্মু আজকে রান্না করছে মাছ ভাজিয়ার সাথে আলু। আর যেহেতু আমি মাছ খাই না, তো এই জন্য আমার জন্য আবার পুঁই শাক, তারপর হচ্ছে আমরা যেহেতু কুমড়া চাষ করছি, তো সেই কুমড়া শাক আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছে। তো এখন একটু খাবো, খাওয়ার পর দেখা আছে। তো ততক্ষণে দেখতে থাকো। A few moments later. তো বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা কমে গিয়েছে, এখন আকাশে একটু মেঘ কম, রোদও উঠছে হালকা। তো এই জন্য আমরা এখন, যেহেতু সবকিছু আগে রেডি টেডি করে রাখছিলাম, তো এখন আমরা ধান যে সিদ্ধ করব সেটার প্রসেস শুরু করতেছি। তো এখন আমি ইট নিয়ে যাব, ইট নিয়ে গেছি অলরেডি। তো গিয়ে এখন আব্বু চুলা ফেলতেছে। তো তো আমাদের ধান টান সবকিছু একদম পুকুর থেকে নিয়ে আসা শেষ, আমরা উপরে নিয়ে আসছি, ওই যে 13টা বস্তা প্রায়। তো আব্বু ওইদিকে চুলা টুলা রেডি করছে, আম্মু আবার ওইদিকে আমাদের যে পাতাগুলো ছিল, খড়িগুলো ছিল, সেগুলো একটু খুলে দিলে একটু রোদ পায়। আর সবকিছু প্রায় রেডি। আব্বু আবার আমাদের যে টং, ওখানে আবার ধানগুলো একদম সিদ্ধ হওয়ার পর যেখানে ঢালে রাখবে একটু বাতাস দেওয়ার জন্য, তো সেখানে একটু চটটা একটু আমাদের ছিঁড়ে গেছে, তো সেটা সেলাই করতেছে। তো এখন সবকিছু রেডি। তো একটু পর আমরা ধান চুলাতে দিব, তো তখন দেখা হচ্ছে। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে। 2 hours later. তো আমি জাস্ট গোসল করে আসলাম, আমাদের ধান সিদ্ধ করা এখনো শেষ হয়নি, আরো 2 থেকে 3 বস্তা আছে। তো আমি এবং আম্মু আজকে একটু বাইরে যাব। এত কাজের মধ্যে থেকেও কেন বাইরে যাব সেটাও তোমাদেরকে বলতেছি। তো আমরা আবার যেহেতু যে ফ্যামিলি থেকে আসি, তো সেই ফ্যামিলিতে আর এরকম আব্বুর টাকা, চাকরির টাকা দিয়ে আর কুলোয় না, তো এই জন্য একটু ঋণ দফা করে চলতে হয়। তো এই জন্য আমরা, আব্বু চাকরির পাশাপাশি 2-3টা লোনের সাথে যুক্ত আছি। তো আমাদের লোন প্রায় দুটাই শেষ, পরিশোধ হয়ে গেছে। তো ওই লোনেরই কিছু কাজ আছে আমাদের। তো এমনি টুকটাক আমরাই কিছু টাকা পাবো। তো সেখান থেকে আজকেই আবার হঠাৎ করে আমরা ধান সিদ্ধ করতেছিলাম, তো ওই মুহূর্তে একজন এসে খবর দিল যে আমরা যেখানে আশা ব্যাংকের সাথে যুক্ত আছি, তো সেখান থেকে একজন আসে বলল যে আম্মুকে নাকি ডাকতেছে। তো আম্মু সেখানে গেল একবারে কাজ টাজ রেখে। তো সেখানে গিয়ে বললো যে আমরা নাকি কিছু টাকা পাবো, তো সেই টাকার জন্য আমাদেরকে নাকি মেইন সেন্টার, যেটা একবারে প্রধান যেটা শাখা, সেখানে যেতে হবে। তো এখনো আমাদের ধান সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে গেছিল। তো তখন কিভাবে, আমরা তো বুঝতে পারি না যে এরকম হঠাৎ করে কোনো ডাক আসবে, তাহলে তো একটু পিছাই দিতাম, তাই না? তো এজন্য আম্মু যেহেতু হচ্ছে মেইন সদস্য, আব্বুর সদস্য নয়, কেননা আব্বু যেহেতু চাকরি করতো, তো এই জন্য আব্বু সবসময় থাকতে পারতো না, একবারে কিস্তি দেওয়া থেকে শুরু করে সবকিছু আম্মুই করতো। তো এই জন্য আম্মুই একদম মেইন সদস্য, আম্মুর নামই ছিল। তো এই জন্য আম্মুকে যেতে হবে। তো আম্মু যাবে, এবং আম্মু আব্বু দুজনেই যদি চায় তাহলে বাসায় যে আমাদের ধান আরো 2 থেকে 3 বস্তা আছে আরো সিদ্ধ করতে, সেগুলা কে করবে, তাই না? তো এই জন্য আম্মু এবং আমি যাচ্ছি। আব্বু না থাকলেও আমার সাইনও যদি হয়, তো আমি মাঝে মাঝে যাই, আব্বু তো সবসময় যেতে পারতো না, কেননা লোন যে থাকতো তখন সেটা
এনি কাইন্ড অফ ডেট, যে কোনো ডেটেই ফেলতো। তো আব্বু তো আর চাকরি ছেড়ে যখন তখন আসতে পারতো না, তো এই জন্য আম্মুই যেতাম। যেহেতু অনেক ক্ষেত্রে স্বামী না থাকলে বড় ছেলে বা কোনো ছেলের সাইন লাগলেই হয়, তো এই জন্য আমি আর আম্মু এখন যাব। আর আব্বু যাবে না, কেননা আব্বু আমাদের যে ধান ওয়ার সিদ্ধ করার আছে সেগুলো করবে, আরো বাসার আশেপাশে যে কাজগুলো, কারণ বাড়ি থেকে যদি দুজনে যায় তাহলে কিভাবে চলবে। আর আমি যদিও যেতাম না, কিন্তু আমি যাচ্ছি একটা অন্য বিশেষ কারণে, তো সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো। কি আর বলবো, এক তো এরকম আজকে ভ্যাপসা গরম উঠাইছে, তার উপর আবার কারেন্টটাও নেই। এমনি তো তেল সংকটের কারণে লোডশেডিং, তো আজকে আবার সে তখন থেকে লোডশেডিং, জানো, যখন থেকে আমরা ধান সিদ্ধ করতে বসছি একদম অবস্থা শেষ। আর তার উপর আবার আমাদের বাসার কোথায় জানি একটা স্কুলে একটা ফাংশন হচ্ছে, কি জানি একটা, একবারে একবারে আমার মেজাজটা খিটখিটি করে দিচ্ছে, একদম ফুল লোডে মাইক চালাচ্ছে আর এমন বাজে কণ্ঠ একদম। এগুলো একটা ভালো কণ্ঠ হলেও থাকে, তার তার উপর ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে আবার যেতে হবে, তো এই জন্য একটু মনটা খারাপ। আম্মু এখনো ছেড়ে আসতে পারতেছে না, আম্মু জাস্ট গোসল করবে, আম্মুরও প্রায় শেষের দিকে কাজ, তো আম্মু যেহেতু ওগুলা করে সামলায়, আব্বুও বেশি করতো না, আব্বুও অফিসে থাকতো, তো এই জন্য আম্মু কাজ সামলায়, আম্মু একবার গোসল টোসল করে রেডি টেডি হয়ে আমরা বের হবো। তো এই মুহূর্তে আমাদের ফ্যামিলির উপর যে ক্রাইসিস যাচ্ছে, তো এই মুহূর্তে যদি আমরা কিছু টাকা হলেও পাই তাও তো আমাদের কাজে লাগবে। আর যেহেতু এখন আমাদের একটু খারাপ, মন মোটো খারাপ, আব্বুরও চাকরিটা চলে গেল, তো হঠাৎ করে এটা একটা সুখবরই বটে, তো যে টাকার কথা আমরা কখনো কল্পনা করিনি, তো সেখান থেকে কিছু টাকা পাবো, তো এই জন্য একটু হ্যাপি লাগে। তো এখন বাজে 3টা 38, আমাদের দেরি হয়ে গেছে, আমাদের প্রায় 3টার মধ্যে যেতে বলছিল, তো এখন 3:30 বাজে, যেহেতু আম্মু একাই সব কাজ করতেছে, তো সময় তো লাগবেই। আর মহিলা মানুষের যেহেতু বাড়ি প্রধান কর্তা, তো এখন আম্মু আগেই বের হয়ে গেছে, এখন আমি বেরোবো। আম্মুর ব্যাগ আমার হাতে, এই ব্যাগে যেগুলা ডকুমেন্ট সেগুলো আছে, তো এখন বেরোচ্ছি। দিনের মতো আমাদেরকে আর ভ্যানের অপেক্ষায় থাকতে হবে না, কারণ আজকে আবার আমার এক আঙ্কেলের ভ্যানে আমরা যাচ্ছি, তো বাড়ির পাশে উঠবো। তো আম্মু আর আমি এখন উঠে পড়লাম, তো এখন আমরা যাচ্ছি আমাদের জায়গায়, ব্যাংকে। মাধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় আমি খানসামা আশা ব্যাংক, তো এখানে এখনো আমাকে ডাক পড়েনি, আম্মু গেছে, তো দেখি যে যদি আমাকে লাগে তো আমি গিয়ে সাইন দিব, তো এখন অপেক্ষা করতে। তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় ব্যাংকের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তো এখন এই ব্যাংকের কাজ শেষ, এখন আরেকটা ব্যাংক আছে, তো সেখানেও আজকে লোন থেকে বের হয়ে আসবো আমরা। তো হঠাৎ করে আজকে মানে দুটারই একসাথে ভালো হলো, তাই না, যে দুটো ব্যাংকের কাজ একসাথে শেষ হয়ে যাচ্ছে, তো এখন যাচ্ছি ওই ব্যাংকে। ওই ওই ব্যাংকের কাজ তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, প্রায় 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এখন আরেকটা ব্যাংক, তো এই ব্যাংকে আসলাম, তো এখন দেখি এখানে কতক্ষণ সময় লাগে। তো তোমাদেরকে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে এই যে এই ব্যাংকের সাথে আবার একটা স্কুল আছে, দেখো আমার পিছনে রয়্যাল স্টার স্কুল নামে লেখা। ওই স্কুলে আমিও পড়ছিলাম, আমিও 9-10 ওখান থেকে, মানে আমরা যখন পড়ছিলাম তখন সেখানে এমনি প্রাইভেট আকারে চলতো, তো জাস্ট নতুন স্কুলটা খুলছে প্রাইভেট স্কুল, তো আমিও সেখান থেকে 9-10 পড়ছি। তো আমার বোন এখন এখান থেকে পড়তেছে, আমার বোন এখন এই স্কুলেই পড়ে, এই যে রয়্যাল স্টার স্কুল, সে ওখানে ক্লাস 4-এ পড়ে এবার। সে একদিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের দুটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের করতেই হতো, যেহেতু লোন নিয়েছি, তো আর এসব সমিতি টমিতি এমন সেটা সবাই জানা আছে। তো ভালো যে আজকে তাড়াতাড়ি 2টা কাজই শেষ, তো এখন আম্মু ভিতরে ঢুকছে, তো দেখি আম্মুকে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, আর তোমাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমি মূলত আসছি একটা অন্য কারণে, যে তোমাদেরকে জানাতে চাইছিলাম যে যেতে যেতে বলতেছি বিশেষ কারণ, সেটা হচ্ছে যে আমার বোন রুষা, তো ওর হচ্ছে বার্থডে 24 তারিখ, তো আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম, যে ওর বয়স, ওর কত এখন 26 সাল, এখন পর্যন্ত আমরা কেউ, যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে আব্বু আম্মু এগুলা ততটা মানে না, আর গ্রামে আমরা যেহেতু খুব
ইয়া ফ্যামিলি থেকে আসি, গরিব ফ্যামিলি থেকে আসি, তো সেরকম ফ্যামিলি থেকে এসব কিরকম মান হয় সেটা সবারই জানা আছে। তো কখনো জন্মদিন পালন করা হয়নি। তো আমার বোনও কখনো কেক কাটেনি, এমনকি আমার বয়স 21 বছর এখনো পর্যন্ত, আমিও অব্দি এখন পর্যন্ত জন্মদিন সেলিব্রেট করি নাই। তো আমি বুঝি যে আমার বোন যখন আমাদের পাড়ার আশেপাশে থাকে না, যে বর্তমানে যেহেতু সবাই এখন মডার্ন, তো ছোট বাচ্চা হোক যারই হোক কেক কাটে, তো আমি বুঝি যে সেও চায় যেন তার জন্মদিনটা পালন করা হোক। তো এই জন্য যতটুকু সাধ্য হয় আর কি, আমি ভাই হিসেবে আমি আজকে আম্মুর সাথে আসলাম, তো আজকে একটা দেখি যদি একটা কেক নিয়ে যেতে পারি। আর 24 তারিখে যেহেতু ওর জন্মদিন, তো সেদিন ওকে সারপ্রাইজ দিব। তো এটাই ছিল রহস্য। আমরা এখন আছি বর্তমানে চৌরঙ্গি বাজার। তো এই বাজারেও পাওয়া যায় কেক, তবে আমাদের বাজেট তো তত বেশি নেই, তোমরা তো জানো কেন। তো এখন দেখবো যে যদি পাওয়া যায় আমাদের বাজেট অনুযায়ী আর কিরকম কোয়ালিটি। তো যদি পাওয়া না যায় তো তাহলে অন্য কোনো বাজারে যেতে হবে। তো আম্মু বের হোক, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে নিচ্ছে কিনা। আমি যে বাজার, চৌরঙ্গি বাজার, সেখানে কেক কিনতে গেছিলাম, তো সেখানে ভালো লাগলো না। তো এই জন্য চলে আসলাম। এখনো আমাদের ওই কাজই শেষ হয়নি, যে ম্যাডামের কাছে আম্মু কাজ করতে আসছে। তো সেই ম্যাডাম নাকি অন্য একখানে জায়গায় গেছে, এখন সেখান থেকে আসবে, তো এই জন্য অপেক্ষায় আছি। তো এখন দেখি যে যদি এখানে একটু শেষ হয় কাজ, তারপরে এখান থেকে আবার আমি ব্যাক করব ওইদিকে গিয়ে তারপর। The next day. তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই তো একদম কাজে লেগে গেছি। কালকে যে আমরা ধানগুলো সিদ্ধ করছি সেগুলো বস্তায় ভরলাম, কেননা যেহেতু এখন বৈশাখ মাস, কখন বৃষ্টি আসে, আর আজকে আবহাওয়াটাও ভালো। তো দেখতেছি যে সকালে উঠে রোদ উঠছে। তো তার উপর আবার আমাদের এদিকে ধান শুকানোর মতো কোনো জায়গা নেই। আমাদের এখানে যে বাজার আছে, মাঠ, স্কুল মাঠ আছে, তারপরে এখানে একটা খোলতাবাড়ি আছে, সেখানেও অনেক সিরিয়াল নিয়ে থাকে। তো এই জন্য খুব তাড়াতাড়ি উঠছি। আর মেন কথা হচ্ছে যে ভ্যানে করে নিয়ে যেতে হয় আমাদের। আর আমাদের আশেপাশে কোথাও ভ্যানও নেই। আমার এক আঙ্কেলের ভ্যান আছে, তো সেই আঙ্কেলও আবার এখনো আসে নাই। তো এই জন্য তাড়াতাড়ি করে সব রেডি করলাম। এখন রেডি করার পর এখন ধান ইয়াতে নিয়ে যাব। আর কালকেও আবার বৃষ্টি হয়েছিল, তো আজকেও যদি বৃষ্টি হয় তাহলে তো কি, তো এই জন্য সবকিছু আগে ভাগেই রেডি। আর আজকে খুব রোদ উঠছে, তো আজকে মনে হয় দিনটা ভালো। আর কালকে ওই যে বললাম না যে ব্র্যাক ব্যাংক থেকে আসে, কালকে আমাদের কাজই হয়নি। কালকে হুদায় ওখানে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করছি, কোনো কাজই হয়নি। তো এই জন্য কালকে বাসায় আসতে আসতে একদম রাত হয়ে গেছে। তো বাসায় এসে আর পরে ক্লিপ নেওয়া হয়নি, তো এই জন্য সরি। তো এই তো এখন ধান টান ওঠা শেষ। এখন আঙ্কেল আসলে আঙ্কেলের ভ্যানে করে নিয়ে বাজারের যে মাঠ আছে সেখানে নিয়ে যাব। তো দেখা হচ্ছে। ছেড়ে রাখবো, ছেড়ে দেবো না, তোমার মুখ মাঝে রাখিব, ছেড়ে দেবো না, ওরে ছেড়ে দিলে সোনার মন আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার মন আর পাবো না, না না আর পাবো না, তোমার তোমার ঝাড়ে রাখবো, ছেড়ে দেবো না, তোমার মুখ মাঝে রাখিব, ছেড়ে দেবো না, তোমার তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেবো না, তোমার মুখ মাঝে রাখিব। 1 hour later. আজকে যে কি লেভেলের গরম উঠেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো একদিক দিয়ে রোদ উঠেছে আমাদের জন্য ভালোই। কালকে আমরা ধান সিদ্ধ করেছি এবং কালকে বৃষ্টি হয়েছেও রাতে। তো আমরা ভাবছিলাম আজকে যদি বৃষ্টি হয় তো তাহলে কি করব আমরা। আর যেহেতু আমাদের বাসার আশেপাশে কোথাও ধান শুকানোর মতো ততটা স্পেস নাই, এই জন্য আমাদেরকে আমাদের মাঠে ইয়া আছে, যেখানে ধান শুকানোর চাটাল আছে, তারপরে হচ্ছে অনেকগুলো স্কুল আছে, প্রাইমারি হাই স্কুল। তো সেই স্কুলের মাঠে আমাদেরকে শুকাতে হয়। তো এই জন্য রাত্রে আব্বু আম্মু একটু টেনশন করছিল। আর যেহেতু এখন বৈশাখী মাস, তো বৃষ্টি তো কখন হবে একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারবে না। তো আজকে আমরা সকালবেলা নিয়ে গেলাম, তো তোমরা দেখছো। তো আমি আবার একটু আগে ধানে পা দিয়ে আসলাম, একটু দেখে আসলাম। কেননা তোমরা হয়তো কালকে দেখেছো যে যখন আমি আর আম্মু ব্যাংকে গেছিলাম, তো সেই ব্যাংকে আমাদের একটা ব্যাংকের কাজ শেষ হয়েছিল, কিন্তু একটা ব্যাংকের কাজ শেষ হয়নি, যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো সেই ব্যাংকের যে আমাদের কাজ সেটা অর্ধেক শেষ হয়েছিল এবং আমাদেরকে বলেছিল যে আজকে যেন 1:30টার সময় যায়। তো এজন্য আম্মু এত কাজ থাকার পরেও আজকে আব্বু আম্মু দুজনেই গেল ব্যাংকে কাজ শেষ করতে। আর আমি এই জন্য, দাদি যেহেতু নামাজ পড়ে, দাদি বাসায় এসে নামাজ পড়ার জন্য, গোসল করার জন্য, তো আমি এই মুহূর্তে গিয়ে ধানে একটু পা দিয়ে আসলাম। আর ধানে পা না দিলে তো ধানটা শুকাবে কি করে। আর যেহেতু চাল যেহেতু আমরা ধান থেকেই তৈরি করি, তো চালটা না হলে মানে খাওয়ার উপযুক্ত হবে না। তো এই জন্য আমিও গেলাম। তো তোমরা দেখেছো হয়তো। তো
ধান এখন আজকে যেহেতু ভালোই রোদ উঠছে, তো তবুও না হলেও 2 থেকে আড়াই দিন লাগে ধানটা একদম চাল করার মতো তৈরি করতে। তো 2-3 দিন ধরে তো আর অপেক্ষা করা সম্ভব না, নাহলে আমি তোমাদেরকে ফুল প্রসেসটা দেখাইতাম যে কিভাবে আমরা একদম ধান সেদ্ধ করে তারপরে একদম ধান একদম রোদে শুকানোর পর কিভাবে আমরা চাল বের করি সেটাও তোমাদেরকে দেখাইতাম। তো এভাবেই জাস্ট এতটুকুই বলবো যে আজকে যেহেতু রোদ আজকে প্রায় 50% শুকাই গেছে, এখন কালকে রোদ দিতে হবে। কালকে রোদ দিয়ে আবার কালকে ওখান থেকে আবার আমরা ধানের মেইল আছে আমাদের এদিকে, তো এই ধানের মেইলে নিয়ে যাওয়ার পর সেখানে আবার চাল ভাঙানোর পর বাসায় চলে আসবো। সো এই ছিল আজকের ব্লগ। তো জানি যে ব্লগটা হয়তো একটু লং হয়েছে, কেননা লং হওয়ারই কথা, যেহেতু আমি তোমাদেরকে ফুল প্রসেসটা দেখাইলাম। তো তার উপর আবার আমাদের আরো কিছু এক্সট্রা যোগ হয়েছে, আম্মুর সাথে ঘুরতে যাওয়া। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে, এবং অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে যে তোমাদেরকে ভিডিওগুলো কেমন লাগতেছে। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় সেটাও জানাবে, তাহলে আমি আমার ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব যাতে নেক্সট টাইমে সেই ভুলটা না হয়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমরা যদি ঠিকমতো সাপোর্ট না দাও তাহলে তো আর আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো না, তাই না? সো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, নিজের বাবা মাকে সম্মান করবে। আসসালামু আলাইকুম, গুড বাই। যাবো রোজের